যে কোনো এমপি উত্তর দিল না, আমরা তাকে তো জোর করে বলতে পারি না আপনি কেন উত্তর দিলেন না, কিন্তু বাট ম্যাক্সিমাম জায়গাতেই আমরা যে সমস্যাগুলোর কথা জানতে পারি বা যারা প্রশ্ন করে, সো ম্যাক্সিমাম জায়গায় উত্তর আসে। লাইক ধরুন আমাদের এখানে 825-30টার মধ্যে প্রবলেম এখানে এসছে, যেগুলোর থেকে আমরা প্রায় 300-এরও বেশি প্রবলেম সলভ করেছি। 825-30 মানে হচ্ছে গত 16 জানুয়ারি থেকে আপনারা না, এটা একটু আগে থেকে, কারণ 16 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইনোগ্রেট হয়েছে, কিন্তু বাট এই কার্যক্রমটা শুরু হয়েছে আরো লাইক 8-9 মাস বা 1 বছর আগে থেকে। সেই প্ল্যাটফর্মটা থেকে দাঁড়াই তারপর আমাদের সুশান্ত মনে হয়েছে যে এটা একটা ইনোগ্রেশন হওয়া দরকার, যেটা আমাদের 16 জানুয়ারিতে ইনোগ্রেট হলো। এখানে মাননীয় মন্ত্রী আইসিটি মিনিস্টার জোনাল পলক ছিলেন। সাথে কিভাবে সংযুক্ত আমারএমপি.com এর সঙ্গে আপনার কার্যক্রমের এরিয়াটি এখানে? আমার কার্যক্রম এরিয়া লাইক আমি ধরুন অনেক, যেমন আমার যে কিছু ফিউচার প্ল্যান আছে যেগুলোর সঙ্গে আমি ইনভলভ, আমাদের যেগুলো আমি আসলে অনেক অর্থে এখন এজ এ কনসালটেন্ট আমি এখানে কাজে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস বা আমার সহযোগিতা যেগুলো প্রয়োজন, অ্যাক্সেস যেসব জায়গা আছে সেগুলোকে আমি যেহেতু এটার সঙ্গে ইনভলভ করা। আমি জিসানের কাছে আসতে চাই। জিসান, ব্লাডম্যান আপনারা কিভাবে কাজ করেন? অনিমেষদা, আমরা তো মানে আমাদের মেইনলি আমাদের কল সেন্টার আছে, তারপরে আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের অ্যাপ আছে, এটার মাধ্যমে কাজ করি। বাট আমরা এটার পেছনে কিভাবে কাজ করি সেটার মানে আমি একটু শেয়ার করব। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদের গ্রাম থেকে অনেক মানুষ আসতেন বা আশেপাশে অনেক বন্ধুরা পরিচয় করে দিতেন যে তার ব্লাড দরকার। তো তখন একটা ব্যাপার মানে মাথায় কাজ করতো যে বাংলাদেশে 16 কোটি মানুষ আমরা বলি, এত মানুষ থাকার পরেও কিভাবে ব্লাডের এত ক্রাইসিস বাংলাদেশে, মানে তো সেই জায়গাটাতে আমাদের মনে হয়েছিল যে একটা সেতুবন্ধন দরকার, যে যাদের ব্লাড দরকার এবং যারা ব্লাড খুঁজছে এবং যারা ব্লাড দিতে চায় তাদের মধ্যে একটা সেতুবন্ধন দরকার। সেই সেতুবন্ধন করানোর জন্যই আমরা মানে আমাদের ব্লাডম্যান, তো সেটাকে আমরা যাতে খুব সহজেই ফ্যাসিলিটেট করতে পারি, সেটা যেমন আপনি যে একদিন মানুষের ধরেন রক্ত প্রয়োজন, সে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? আমাদের কল সেন্টার নাম্বার আছে, আপনি জাস্ট কল সেন্টারে ফোন দেন তাহলেই হবে, বা আমাদের ফেসবুক পেজ আছে সেখানে নক করলে হবে, বা আমাদের অ্যাপ আছে অ্যাপে আপনি রিকোয়েস্ট করলেও হবে। তো আপনি হয়তো ব্যাপারটা বুঝেন যে বাংলাদেশে একটা ডিজিটাল ডিভাইড আছে, কিছু মানুষ আছে যারা হচ্ছে টেককে খুব ভালোভাবে ইউজ করে, কিছু মানুষ আছে যারা টেকটাকে তেমন ভাবে ইউজ করে না। তো এই দুইটা শ্রেণীর মধ্যে একটা সংযোগ ঘটানোর জন্য আসলে আমরা মাঝখানে ব্লাডম্যান, যারা আসলে ব্লাড দিতে চায় এবং যারা হচ্ছে ব্লাড দরকার তাদের মধ্যে সেতুবন্ধন করা। মন্দির ভাই, আমি তিনজনের সঙ্গে আগে কথা বলেছি, কারণ এই তিনটি বিষয়ে আপনি এখন এই প্রকল্পের সঙ্গে সংযুক্ত আছেন। এর আগে আপনি মাঠ পর্যায়ে কাজ করেছেন, সুতরাং মাঠের অবস্থা এবং এখন কেন্দ্রে বসে সেখানে যদি কোঅর্ডিনেটর জায়গাতে আপনার সুযোগ আছে, তো এদেরকে এই প্রজেক্ট কিভাবে সহায়তা করে? একটা বিষয় আসলে শুরুতে আমি আমারএমপি.com দিয়ে শুরু করি। আসলে যখন জনপ্রতিনিধিদের প্রশ্ন আসে, জবাবদিহিতা বা স্বচ্ছতার জায়গা যেটাই বলি না কেন, অনলাইন কিন্তু একটা বিরাট বড় শক্তি এই কারণে যে আমরা সহজে একদম তৃণমূল পর্যায়ে সেই মানুষটার মনের কথা জানতে পারছি যে কিনা হয়তো টিভি দেখে কোনোদিন স্বপ্ন দেখেছে যে আমি যদি ওই পর্যন্ত যেতে পারতাম। এখন এই জায়গাটা হয়তো আমাদের জনপ্রতিনিধিদের সাথে এরকম সরাসরি কাজ করা হবে না, কিন্তু যেটা হচ্ছে যে এটাই কিন্তু বলে জনগণের দোরগোড়ায় সেবা, এটাই কিন্তু মূল মন্ত্র। আমি এটুকুই একদম আলাপে যাব না, আমি কিভাবে ব্লাডম্যানের সাথে যুক্ত হলাম বা মাঠ পর্যায়ে কি কাজ করেছি এই অভিজ্ঞতাটা আমি একটু বেশি ভাবে শেয়ার করতে চাই। যেমন ব্লাডম্যানের মতো একটা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আমার মতো সরকারি কর্মকর্তা কেন মেন্টর হিসেবে যুক্ত হলো বা হওয়া যায় কিনা, কারণ অনেক কিছু বিধিবিধানের ব্যাপার আছে। মেইনলি আমি যে জায়গাটা যুক্ত হয়েছি সেটা হলো মনস্তাত্ত্বিক জায়গা, যে আমি বলি যে সরকারি কর্মকর্তারা জনসেবা করবে, জনগণের জন্য কাজ করবে। সেটা যদি করতে হয় আমি নিজে ব্রত নিয়েছি যে প্রতিদিন একটা জানি ভালো কাজ আমার দ্বারা হয়। এখন দেখা যায় যে সবসময় তো সেই সুযোগ থাকে না, বা যখন মাঠ পর্যায়ে ছিলাম সেই সুযোগ একটার জায়গায় 10টাও হতো, কিন্তু এখন সেটা দেখা গেছে একটু কমে গেছে, কারণ জনগণের থেকে একটু হলে দূরে আছি। সেই ক্ষেত্রে ব্লাডম্যানের মতো যে সংগঠনগুলো আছে যারা স্বেচ্ছাসেবী সংগঠন, সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার মনস্তাত্ত্বিক সাপোর্টটা তাদের দিতে পারি এবং ফিল্ড লেভেলে আমার যে কানেকশন, যেমন আমারই সহকর্মী যারা ফিল্ড লেভেলে আছে তারা যখন বিভিন্ন সমস্যায় পড়ে বা ব্লাড দরকার হয় বা কিছু, একটা ফোন কিন্তু আমাকে দিতে পারে যে তোমার কোনো কানেকশন আছে কিনা, তুমি জোগাড় করে দিতে পারবে কিনা। আমি যেহেতু এখন ব্লাডম্যানকে সরাসরি দেখছি চোখের সামনে থেকে, আমি ইজিলি ওদের সাথে কানেক্ট করে দিই। এখান থেকে আরেকটা প্রশ্ন করি যে আপনি তাদের সঙ্গে সংযুক্ত হলেন কিভাবে ব্লাডম্যানে? এরকম অনলাইনে স্বেচ্ছাসেবী
সংগঠন তো কয়েক হাজার আছে, তো ব্লাডম্যানের সাথে আপনাদের সংযোগটা কিভাবে ঘটলো? বেসিক্যালি ব্লাডম্যানের সাথে সংযোগটা আমি তাহলে একটু পেছনে যেতে হবে। আমার যখন অভয়নগরে পোস্টিং ছিল তখন অভয়নগরের কিছু তরুণ ছিল যারা অভয়নগর ব্লাড ব্যাংক নামে একটা সংগঠন করেছিল, এবং ওরা বারবারই আমাকে নক করেছে যে এরকম ভালো কোনো সংগঠন আছে কিনা যেটা বড় পর্যায়ে কাজ করছে। আমি কিন্তু সেই ফেসবুকে ঢুকে সার্চ করতে করতে দেখি যে ব্লাডম্যান নামে একটা সংগঠন যেটা বাংলাদেশে তৈরি হয়েছে, কিন্তু বর্তমানে বিশ্বের প্রায় 20টির অধিক দেশে এদের সাথে একটা কোলাবোরেশন তৈরি হয়েছে। তখন কিন্তু আমি আসলে জিসানের সাথে যোগাযোগ করি যে আমাদের এখান থেকে কিছু করা যায় কিনা, এবং ও বলল যে সারা দেশে তো কাজ করা সম্ভবই, দেশের বাইরেও সম্ভব। এখান থেকে আসলে ব্লাডম্যানের সাথে আমার সংযোগটা শুরু। তারপরে অভয়নগরের ওই টিমটাকে কিন্তু ব্লাডম্যানের সাথে আমি সংযুক্ত করি। মেন্টর হিসেবে আপনি তাদেরকে কি কি দিক নির্দেশনা দেন বা কোন দিকটা দেখেন? এখন একটা ব্যাপার হলো, যারা ব্লাডম্যান নিয়ে কাজ করছে তারা এক তো হলো বয়সে তরুণ, আর মাঠ পর্যায়ের জ্ঞানটা তাদের কম। সেই জ্ঞানটা আমার আছে। আমি শুধু যদি আমার জায়গাগুলো থেকে আমার ফিল্ড লেভেলের অভিজ্ঞতাগুলো ওদের সাথে শেয়ার করতে পারি, এবং কানেকশনসের কথা আমি আগেও বলেছি যে যখন কেউ বিপদে পড়ে আমার কাছে ফোন করবে, আমি অন্তত সেই আমার কানেকশনটা ব্লাডম্যানের সাথে সংযুক্ত করে দিতে পারলে আমার মনে হয় মেন্টর হিসেবে কাজ করা ওটুকুই। হাসিব, আবার আপনার কাছে জানতে চাই, আমারএমপি.com আপনারা আর কি কি কাজ করেন? আপনারা কি শুধু জনপ্রতিনিধিদের সঙ্গে জনগণের সংযোগ ঘটানো এইটি আপনাদের একমাত্র কাজ, নাকি এর বাইরেও কোনো কাজ আছে? এর বাইরে আমরা কিছু সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কিছু কাজ করার চেষ্টা করি। যেমন আমাদের যে সমস্যাগুলো আসে, মানে এমপি তো সলভ করার চেষ্টা করে, এর বাইরে আমাদের ব্যক্তিগত উদ্যোগে, যেমন কেউ অসুস্থ সেখানে তার পাশে আমার এমপি দাঁড়াই। রংপুরের যে ঘটনাটা আমরা দেখলাম, আমাদের আমার এমপি টিম কিন্তু ওদের পাশে ছিল। তো এই মানে শুধু প্রশ্নের উত্তর এনে দেওয়া এটা আমাদের কাজ না, আমরা একটা সমাধান এনে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ইতিমধ্যে আপনি ফিউচার প্ল্যানের কথা বলছিলেন। ভবিষ্যৎ মানে গুড গভর্নেন্স, মূলত আসলে এটা গুড গভর্নেন্স। যে আমি যেহেতু আজকে মানে যেটা মানে এখন বাংলাদেশের আমার ধারণা 5-6 কোটি লোক ইন্টারনেট ইউজ করে, তাই তো? সো তার কাছে একটা www. আছে। সো চাইলে সে ওই যে উনি কিছুক্ষণ আগে বললো যে একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। সো আমরা পজিটিভলি জিনিসটাকে নিছি। লাইক গুড গভর্নেন্স মানে আমি ধরেন যে কোন একটা এমপি সে হয়তো তার কাছে পৌঁছতে পারছে না, তো এই একটা ওয়ে তো তৈরি হচ্ছে যে অ্যাম্বাসেডর দিয়ে হোক আর যাকে দিয়ে হোক, সে সরাসরি আমার এমপিতে ঢুকে সে তার এমপি কে তার ফোন নাম্বারটা পাচ্ছে, এখানে তার সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা পাচ্ছে। যে সে এত বললো যে আমার এখানে লাইক কোন একটা রাস্তা নষ্ট হয়ে গেছে, যেটা হয়তো লোকাল গভর্নমেন্ট হয়তো জানেন না বা জানানো হয় না, কিন্তু উচিত তো একজন জনপ্রতিনিধি যেহেতু সে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, সে জনগণের প্রতিনিধি, তো উচিত তারও খোঁজ রাখা। কিন্তু সে যদি খোঁজ নাও রাখে, তো সেক্ষেত্রে একজন সাধারণ নাগরিক তার এলাকার তার কনস্টিটিউশনের সে লোক তাকে হয়তো নক করলো যে আমার এই রাস্তাটা ঠিক নাই। সো এরকম করে আমি আপনাকে আগেই বলেছি যে প্রায় 800-র উপরে আমাদের প্রবলেম এসেছে বা পরামর্শ এসেছে, সেখান থেকে আমরা 300-এর বেশি জিনিস আমরা সমাধান করতে পেরেছি, যেগুলো আমাদের জনপ্রতিনিধি বিভিন্নভাবে তাদের এলাকায় তারা ফাইন্ড আউট করে ওটাকে তারা ঠিক করে দিয়েছে। লাইক ধরুন কোনো একটা ইফটিস হলো, অথবা কোথাও একটা রাস্তা ভেঙে গেল, কোথাও কারো হেল্প লাগবে। সো এই জিনিসটা তো আসলে এই যে ডিজিটালি আজকে ডিজিটাল বাংলাদেশের কথা বলেছে, সেখানে তো এইটার কারণে ইনফ্যাক্ট এই দলগুলো প্রচুর, তার মানে তো তাকে ধরেন মানে তাকে যে হয়তো সংক্ষেপে 1 মিনিটে যদি বলেন যে আপনাদের একমাত্র রক্তদান ছাড়া আর কি উদ্যোগ আছে? আসলে ভাইয়া আমি আসলে শেয়ার করবো, আমরা আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ব্লাড ডোনেশন। আমরা সবসময় চাই যে একটা প্রবলেম নিয়ে আমরা কাজ করতেছি, এটা বাংলাদেশে যাতে এই প্রবলেমটা না থাকে সেই পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করব। কিন্তু আমাদের ভলান্টিয়ার যারা আছে, আমাদের টিমমেট, এরা এত পাগল, ঠিক আছে কি বলবো, আমি এইভাবে বললাম, যখন পজিটিভ অর্থে এটা হয়তো পজিটিভ অর্থে আপনার রাঙামাটিতে যেমন ওইখানে পাহাড় ধস হলো, তো ওইখানে দেখা গেছে এই নিউজটা যখন আমরা পেলাম, আমাদের টিমটা ওইখানে চলে গেল, ওরা যতটুকু সাহায্য পারছে। আমরা এখানে 150-এর মতো আমরা ঘর তুলে দিলাম টিম দিয়ে। আমরা আবার সুনামগঞ্জে আপনার শুনলাম যে ওইখানে বন্যায় হচ্ছে আপনার পুরা সব ফসল নষ্ট হয়ে গেছে, ওইখানে আমাদের একটা টিম গেল, ডাক্তার আমাদের ভলান্টিয়ারদের, ওইখানে 1500 মানুষকে তারা মেডিকেল সাপোর্ট দিয়েছে, ওইখানে 350 মানুষকে চাল ডাল দিয়েছে। তো এই যে আমাদের ভলান্টিয়ার টিমটা আছে, এরা হচ্ছে আপনার ব্লাড ডোনেশন ছাড়াও যখন কোনো ন্যাশনাল ক্রাইসিস দাঁড়ায়,
সেই ক্রাইসিসটাতে সবসময় চেষ্টা করে যে পাশে দাঁড়ানো। শীতার্তদের বস্ত্রদান আমি দেখেছি জি, এই যে last হলো আর কি। আমরা একটু ছোট্ট বিরতি থেকে ফিরে হাসি আপনার সঙ্গে জানতে চাই যে আপনার কাছ থেকে যে আমারএমপি.com আপনারা সাধারণ মানুষের সমস্যাগুলি নিয়ে কাজ করছেন, এই কাজ করতে যে কোথাও কি বাধার মুখোমুখি হয়েছেন এখন পর্যন্ত? আসলে শুরুতেই আমাদের একটা বড় রকমের চ্যালেঞ্জ ছিল, যেটা যে অনলাইন কনসেপ্টটা কিন্তু এখন অতটা জনপ্রিয় না। যেখানে আমি আপনাকে বলেছি 1400 যখন আমরা সার্ভেটা করি, খুব গুটি কয়েক সাংসদ এটার সাথে মানে অনলাইনে অ্যাক্টিভ ছিলেন। মানে সামাজিক গণমাধ্যম ব্যাপারটাই অনেক এমপি এখনো ঠিক মতো বুঝে উঠতে পারেনি। সেখানে প্রশ্ন উত্তর ব্যাপারটা মোটেও সহজ ছিল না। আর অধিকাংশ এমপির ধারণা ছিল যে শুধু নেগেটিভ প্রশ্নগুলো হয়তো আসবে, সে কেন এলাকায় ব্রিজটা ঠিক মতো করলো না, রাস্তাটা কেন ভাঙলো, বা এটা কেন করলো না, টিআর কাবিকা কি হলো। তো এই একটা ভীতি কিন্তু এমপিদের মধ্যে ছিল। এবং আমি আজকে আপনাদের এটি সাইটটা দেখছিলাম, সেখানে দেখছিলাম যে তরুণ এমপিদের সংখ্যা সেখানে অনেক বেশি প্রশ্ন জবাব দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আমাদের সিনিয়র মন্ত্রী অথবা সিনিয়র পার্লামেন্টারিয়ান যাদের, তাদের ততটা আমরা অংশগ্রহণ দেখিনি। এটা ঠিক, কিন্তু আমরা এই যে গত 16 তারিখে যে প্রোগ্রামটা করলাম আমাদের ওপেনিং, এরপরে কিন্তু মোটামুটি যারা অ্যাক্টিভ ছিলেন, আমাদের তো বললাম 150+ এমপি আমাদের সাথে ইনভলভ। ওনারা যেমন, আমরা কিন্তু মানে বেশি উত্তর যারা দিয়েছেন, সর্বাধিক উত্তরদাতা এমপি যারা, ওনাদের কিন্তু আমরা পুরস্কৃত করেছি। তখন কিন্তু ওনাদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি হয়েছে যে কে বেশি উত্তর দিবেন। তো এইটা এখন অনেকটা চ্যালেঞ্জ কম আমাদের, কিন্তু শুরুটা ছিল মোটামুটি একদম যুদ্ধের মতো। মানে ভুল বোঝানো একটা ব্যাপার ছিল যে এটার মিসইউজ হবে কিনা, যাদেরকে অ্যাম্বাসেডর নিয়োগ করছে তারা মিসইউজ করবে কিনা, বা শুধু নেগেটিভ ব্যাপারগুলো আসবে কিনা। কিন্তু আমরা যেটা করছি যে অলরেডি আমার এমপি 2টা আন্তর্জাতিক অ্যাওয়ার্ড পেয়েছে, আরেকটা অ্যাওয়ার্ড এম বিলিয়ন অ্যাওয়ার্ড, আর আরেকটা যেটা বিজ অ্যাওয়ার্ড। আর এখন আরেকটা নমিনেশন আমরা পেয়েছি, ওটা প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছি। তো এই অর্জনগুলো যখন সামনে আসলো, তখন কিন্তু এই যুদ্ধটা অনেক সহজ হয়ে গিয়েছে আমাদের জন্য। কিন্তু এখনো আমাদের অনেকটা পথ যেতে হবে, কারণ আপনি জানেন যে কোনো নতুন জিনিস আমরা কিন্তু সহজভাবে নিতে পারি না। আমরা এখনো কিন্তু মানে যেটা মনে করি যে মানে ইমেল বলেন, ফেসবুক, টুইটার, ওয়েবসাইট, এবার এই কনসেপ্টগুলোর সাথে আমাদের যারা সিনিয়র সাংসদ ওনারা কিন্তু ততটা ইউজড না। এবং বছরখানেক আগে বোধহয় 1 বছরের মধ্যে সিনিয়র এমপিদের অথবা সংসদ সকল আওয়ামী লীগের সংসদ সদস্যদের একটি ওরিয়েন্টেশন কোর্স হয়েছে, সেটি 3 দিনের একটি প্রশিক্ষণ কর্মসূচি ছিল। এমপিদেরও ডিজিটাল বানানোর চেষ্টা চলছে। তরুণ সাংসদরা অনেকে এগিয়ে আছেন, আমাদের কয়েকজন মন্ত্রী, যেমন আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সহ আরো কয়েকজন মন্ত্রীর কাজে এগিয়ে আছেন। কিন্তু আমাদের সিনিয়র অনেকের, আপনি যেমনটি বলছিলেন, তাদের ইমেইল আইডি নেই, অনেকের ফেসবুক আইডি নেই, সেগুলো এখন তারা আগের চেয়ে অনেক বেশি। যেতে চাই ইফতি, আপনাদের অর্থ সংস্থানের বিষয়টি কিভাবে হয়? অর্থ সংস্থান এটা আসলে স্বেচ্ছাসেবী একটা সংগঠন। এটা হচ্ছে 10 জন বন্ধুর টাকা দিয়ে, সুশান্ত সহ আরো 10 জন বন্ধুর টাকা দিয়ে, যেহেতু স্বেচ্ছাসেবী সংগঠন। আর এখন যেটা হচ্ছে সরকার, আই মিন আইসিটি মিনিস্ট্রি, পলক ভাই এটা এখন আইসিটি মিনিস্ট্রি পৃষ্ঠপোষকতা চলছে। এবং আরো যেমন ধরুন আমাদের অনেক ফিউচার প্ল্যান আছে, লাইক এরপরে আমরা আমার এমপি থেকে আমরা আমার চেয়ারম্যানে যাব, আমার কি বলে সিটি কর্পোরেশনের মেয়র, আমার মেয়রে যাব। সেগুলো আমাদের ফিউচার প্ল্যান আছে, যে যাতে জনগণের সঙ্গে, কারণ আমি বিশ্বাস করি যে আগামী 10 বছরের মধ্যে যে জনগোষ্ঠী এখনো ইন্টারনেট বা এইসব তথ্য প্রযুক্তি জায়গায় যারা পিছিয়ে আছে, তারা ডেফিনেটলি কানেক্টেড হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এরপরে আরো যেসব নিয়ে আমরা কাজ করবো, লাইক আমি আপনাকে বললাম যে আমার মেয়র, আমার চেয়ারম্যান, আমার এমপির মতো, মানে তৃণমূল পর্যায়ে আমি আরেকটা জিনিস আপনাকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ধরেন এখন প্রতিদিনই আমার এমপিতে প্রতিদিনই এখন যারা একটু ইয়াং, যারা আপনি যে কথা বললেন যে ইয়াং যারা পার্লামেন্টারিয়ান আছে, এরা ইনভলভ হচ্ছে। এরকম প্রতিদিনই আমাদের কিন্তু মানে গত সপ্তাহে আমি দেখেছি যে আমাদের 7 জন পার্লামেন্ট মেম্বার আমাদের সঙ্গে ইনভলভ হয়েছে। এখন লাইক 152+ বা আরো বেশি হবে, 160+ এমপি আমাদের সঙ্গে ইনভলভ হয়েছেন। এবং মানে তো কিছুক্ষণ আগে দেখলাম যে ডেপুটি স্পিকারও আপনাদের একটা স্বীকৃতি দিয়েছেন, এবং উনি নিজে বলেছেন ইনঅগারেশন দিন যখন উনি ছিলেন, উনি বলেছেন যে সব পার্লামেন্টারিদেরকেই আমার এমপির সঙ্গে ইনভলভ হতে। জিসানের কাছে যেতে চাই। জিসান, আমি দেখলাম যে আপনারা রাইডের ব্যবস্থা করেন, যারা রক্ত দিতে চান আপনাদের সাথে, তাদের সেই প্রসেসটা একটু বলবেন? অনিমেষ দা, আপনি যদি ঢাকায় আসলে একটু দেখেন,
সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে আপনার একটা ভালো মহৎ উদ্দেশ্য নিয়ে আপনি ব্লাড দিতে চান, কিন্তু যখন আপনার একটা ব্লাড আপনি দিতে যাবেন, ফর এক্সাম্পল আপনার বাসা হচ্ছে ফার্মগেট, আপনার ব্লাড দিতে যাবেন উত্তরা, কিন্তু এত দূর এই ঢাকায় যে পরিমাণ জ্যাম থাকে, আপনার কিন্তু একটা শত ইচ্ছা থাকলে আপনি দিতে পারেন না। তো সেই উদ্দেশ্যে আমরা হচ্ছে আপনার মানে যারা ব্লাড ডোনার আছে তাদের জন্য আমরা রাইডের ব্যবস্থা করেছি। তো আমাদের কিছু নিজস্ব বাইক আছে, যে বাইকগুলো হচ্ছে আপনার সারাদিন ঢাকায় ঘুরে, যখন আমাদের ব্লাড ডোনাররা কোথাও ব্লাড দিতে যাবে তাদের বাসা থেকে তাদেরকে পিক করে করে হাসপাতালে দিয়ে আসে, আবার তাদের ব্লাড ডোনেশন শেষ হওয়ার পরে তাদেরকে হাসপাতাল থেকে বাসায় দিয়ে আসে। তো এটার জন্য জাস্ট আমাদের কল সেন্টার যেটা আছে সেটার সাথে যোগাযোগ করলেই হবে, সেখান থেকে আপনার রাইড এবং অন্যান্য যা আছে সব ব্যবস্থা করা হয়। রাইডের কস্টটা কত নেন আপনারা? আমরা হচ্ছে মানে টোটাল সার্ভিসটার জন্য আমরা 300 টাকা ফি নেই, কারণ অনিমেষদা আমাদের কি বলবো 300 টাকা ফি হচ্ছে যিনি রক্ত নেবেন তার কাছ থেকে নেন, তার কাছ থেকে, কারণ আমরা প্রতিদিন শত শত রিকোয়েস্ট পাই। এখন আমাদের আসলে টাকা নিতে ইচ্ছা করে না, কিন্তু এই শত শত রিকোয়েস্ট যদি আসলে আমরা ম্যানেজ করতে চাই, এতগুলো মানুষকে আমরা ফোন করে যোগাযোগ করা, তারপরে তাদেরকে পাঠানো, সেটা আসলে ফ্রিতে সম্ভব হয় না। সেটা এবং এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে সেই লোকের হয়তো তাৎক্ষণিকভাবে আরো বেশি টাকা খরচ হয়ে যেতে পারতো, সেই ক্ষেত্রে একটি বড় ধরনের হেল্প হয়। মনদীপ, আপনার কাছে যেতে চাই যে এইরকম অনলাইনে নাগরিক সেবা বাড়ানোর ক্ষেত্রে সরকার কতখানি সহায়তা করছে, অথবা আপনাদের উদ্যোগ কি আছে? নাগরিক সেবা বাড়ানোর ক্ষেত্রে সরকারের সহযোগিতা অথবা আন্তরিকতা যে আছে, এটার প্রমাণ কিন্তু আমি নিজে, মানে আমার ব্যক্তিগত কিছু উদ্যোগ যদি আমি এখন আপনাকে একটু বর্ণনা করতে পারি, তাহলে এটা ক্লিয়ার হবে যে নাগরিক সেবা অনলাইনে দেওয়া যায় কিনা। প্রথম যেটা চ্যালেঞ্জ ছিল যে আমরা যখন ফিল্ড লেভেলে কাজ করছি, একদম কিন্তু ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের কাজ করতে হয়, সেই ক্ষেত্রে কতটুকু লোকজন অনলাইনে পারদর্শী অথবা অনলাইনকে পছন্দ করে, সেটা একটা বিষয় আমার প্রথমে ছিল। প্রথম যে বিষয়টি সামনে আসে, আমি যশোর অভয়নগরে ভবদহ অঞ্চলে কাজ করেছি, সেখানে জলাবদ্ধতা কিন্তু একটা বিশাল বড় প্রবলেম ছিল, এবং মৌসুম শুরুর আগে অনেকেই আমাকে মানে সতর্ক করেছিল যে এবছর কিন্তু প্রস্তুত থাকেন, সারা রাত জেগে ওখানে ডিউটি করতে হবে এবং মানুষের প্রচন্ড দুর্ভোগ হয়, ত্রাণ দিতে হয়, সবসময় সাথে থাকতে হয়। তা সেক্ষেত্রে আমরা প্রথম দিকে একটু আমি মাঠ পর্যায়ে গেলাম, আসলে জনগণের কাছেই গেছি, অনেক বাড়ি বাড়ি ঘুরে এটা জানার চেষ্টা করছি যে আসলে এরকম কোনো উপায় আছে কিনা যে অন্তত সাময়িকভাবে হলেও এটার কোনো নিরসন সম্ভব কিনা। তো তারা কিন্তু দুইটা পয়েন্ট বলবো। একটা পয়েন্ট ছিল যে খালের মধ্যে যত অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ করা প্রয়োজন, এবং দুই হলো কচুরিপানা ছিল সেগুলো অপসারণ করা। তা খালের যে উচ্ছেদ অভিযান ছিল, সেটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমি টানা 10 দিন অভিযানে একদম সকাল থেকে পুরো 5টা পর্যন্ত আমি অভিযান করে 10 লক্ষ টাকা জাল উদ্ধার করেছি, নেট, তারপরে পাকা বলে এলাকায়, ওগুলো কিন্তু অপসারণ করেছি। অনলাইনের মাধ্যমে তাদের আহ্বান জানিয়েছি? না, অনলাইনের মাধ্যমে আহ্বান জানাইনি, এইটাই ছিল চ্যালেঞ্জটা। যখন আমি এই উচ্ছেদটা করলাম, তখন আমার মধ্যে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন কাজ করছিল যে আমি বড় কিছু একটা করে ফেলছি। যখন আবার আমি ফিরলাম মানুষজনের কাছে, তখন দেখলাম যে তারা তখনও খুশি না, বলতেছে যে নেট পাটা তুলছেন বা অবৈধ জিনিসপত্র উচ্ছেদ করা হচ্ছে, আমাদের তো লাভ হয় না, কচুরিপানা তো তোলা লাগবে। তখন কিন্তু আমি একটু নিজে হেল্পলেস ফিল করতেছিলাম, কারণ তখন আমি ভারপ্রাপ্ত ইউনিয়নের দায়িত্বে ছিলাম, এবং যখন এই কথা বলা হলো যে কচুরিপানা অপসারণ করা দরকার, তখন আমি দেখলাম যে আমার আসলে তখন কোনো ফান্ড নাই, এবং আমার যে লোকবল ছিল মাত্র 5 জন অফিসে, তাদের আসলে কিছু করা সম্ভব না। তো একদিন হঠাৎ বিকেলে বসে আমি ভাবছিলাম যে কি করা যায়। হঠাৎ মনে হলো যে আমার সাথে তো আসলে তরুণ প্রজন্ম সবাই অভয়নগরে কানেক্টেড ছিল। তা আমি একটা স্ট্যাটাস দিলাম যে আমি 200 মানুষ চাই যারা একসাথে নেমে আমরা কচুরিপানা তুলবো। এখানে আপনি এইভাবে থামায় পরের গল্প পরে এসে শুনি। গল্প শুরু করছিলাম, মাঝপথে থামিয়ে দিয়েছিলাম। অভয়নগরের সেই সাধারণ মানুষকে নিয়ে আপনি কিভাবে কচুরিপানাগুলি পরিষ্কার করলেন? হ্যাঁ, তারপরে এখন আমি যেখানে থেমেছিলাম যে একটা ফেসবুক স্ট্যাটাস দিই, 200 জন মানুষ আমি চেয়েছিলাম যে আসুক আমরা একসাথে নেমে কচুরিপানা পরিষ্কার করব। এখন এই 200 জনের চিন্তা আমার মাথায় যখন এসেছে, আমি কিন্তু একটু টেনশনে ছিলাম যে যেহেতু অনলাইনে ডাক, কতজন মানুষ ওই উপজেলা লেভেলে এটা সাড়া দিবে বা কিছু। সারপ্রাইজিংলি 3 দিনের মধ্যে 1200 মানুষ রেজিস্ট্রেশন করলো 200 জায়গায়। এবং যেদিন আমরা আসলে ইভেন্টটা গেলাম, 6টা খাল ছিল যেগুলো পরিষ্কার করার জন্য আমরা ম্যাপিং করেছি, সেদিন যে দেখলাম 2000-এর উপরে 2100 প্লাস মানুষ আমার সাথে একসাথে খালে নামলো, এবং 8 ঘন্টার প্রচেষ্টায় আমরা 6টা খালকে সম্পূর্ণরূপে কচুরিপানা মুক্ত করতে পেরেছিলাম। এবং তাতে যেটা হয়েছে, 3 দিনের মধ্যে দেখলাম পানি প্রবাহ কিছুটা স্বাভাবিক, এবং অন্যান্য ভবদহের যে পার্টগুলো আছে তারা যখন ত্রাণ দিচ্ছে
তখন আমার কিন্তু শুধু মনিটরিং ছাড়া আর তেমন কোনো কাজ ছিল না। মানে আমরা অন্তত ধরেন স্থায়ী সমাধান তো আসলে আমার হাতে নেই, এটা বড় পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত হওয়া দরকার। আমরা এই বছরের জন্য অন্তত কিছুটা স্বস্তি মানুষকে দিতে পেরেছিলাম, এটা একটা অনলাইনের বিজয়। আর সেকেন্ড হলো আরেকটা কাজ আমরা অভয়নগরে করেছি তার ঠিক পর পরে, কারণ এই জিনিসটা যখন হয়ে গেল তখন এই তরুণ প্রজন্ম শুধু তখন অপেক্ষা করছে আবার কবে ভালো কাজ হবে। আমি কিন্তু একটা প্রেশার ফিল করতে লাগলাম। এরপরে হঠাৎ করে একদিন একটা চিঠি পেলাম যে আমাদের উপজেলায় অন্যান্য উপজেলার মতোই 2500 তালের চারার বরাদ্দ আমরা পেয়েছি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে। এই কথাটা আবার পরে শেষ হবে। অবশ্যই। আমি রেজি স্যারের কাছে জানতে চাই যে আপনাদের যেটি ভবিষ্যৎ পরিকল্পনা, ফেসবুকের সাথে কোলাবোরেশনের একটি প্রচেষ্টা আছে, সেটির কত দূর? থ্যাংক ইউ দাদা। আসলে আজকের প্রোগ্রামটা তো আশার বাংলাদেশ, তো এই জন্য আমি বাংলাদেশের সবাইকে আশা দিতে চাই, এবং শুধু আশাই না, এটা আমাদের জন্য খুব বড় একটা গুড নিউজ। সেটা হচ্ছে বাংলাদেশে ফেসবুক কাজ করা শুরু করেছে ব্লাড ডোনেশন নিয়ে। এমনিতে তো কারো ব্লাড দরকার হলে সে ফেসবুকে স্ট্যাটাস দেয়, কিন্তু সেই স্ট্যাটাসটা হয়তো 100 মানুষকে রিচ করে, ম্যাক্সিমাম 200 মানুষকে। কিন্তু এখন ফেসবুক যেটা করছে যে আপনি চাইলে নিজে একজন ব্লাড ডোনার হিসেবে ফেসবুকে রেজিস্টার করতে পারবেন। তখন আপনি যখন একটা স্ট্যাটাস দিবেন ব্লাড ডোনার, মানে আপনি ব্লাড ডোনার খুঁজতেছেন, তখন হচ্ছে আপনার আশেপাশে যত মানুষ আছে সব, মানে যেখানে ব্লাডটা দরকার সব আশেপাশে মানুষের কাছে আপনার একটা নোটিফিকেশন যাবে যে এখানে একটা ব্লাড দরকার। তো আগে যেটা হতো যে আপনার একটা রিকোয়েস্ট 100 মানুষ হয়তো দেখতো, কিন্তু এখন সেই রিকোয়েস্ট হয়তো 10,000 মানুষ দেখবে, 1 লাখ মানুষ দেখবে, কারণ আপনি জানেন যে ফেসবুকের প্ল্যাটফর্মটা অনেক বড়। তো এই কারণে হবে যে ইজিলি আপনার ব্লাডটা পাওয়া যাবে। তো আমরা এটা আশা করতে পারি যে ফেসবুকের এই প্রচেষ্টা বা এই ইনিশিয়েটিভের মাধ্যমে অ্যাটলিস্ট প্রতি বছর বাংলাদেশে যে 13 লাখ ব্লাড দরকার হয়, সেখান থেকে অ্যাটলিস্ট 3 থেকে 4 লাখ ব্লাড হয়তো ফেসবুকের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যাবে। আর আমরা ব্লাডম্যান ফাউন্ডেশন থেকে আমরা ফেসবুকের সাথে কাজ করি ব্লাড ডোনেশন নিয়ে। সেখানে আমরা এই বছর 80টা ক্যাম্প করছি, কারণ বাংলাদেশে দেখা যায় অনেক মানুষ আপনার নিজের ব্লাড গ্রুপে যান না। তো নিজের ব্লাড গ্রুপ না জানলে আপনি কিভাবে সে ব্লাড দেবে? যখন আমরা মানে শহরের বাইরে একটু চলে যাই, তখনই দেখা গেছে এই কেসটা থেকে যে সে তার ব্লাড গ্রুপে যান না, ব্লাড ডোনেশন করতে পারে না এই কারণে। তো ওই জায়গাটাতে আমরা ফেসবুকের সাথে পার্টনারশিপ করে আমরা ব্লাড গ্রুপিং করছি, সেখানে আমাদেরকে ব্র্যাক সহায়তা দিচ্ছে। তো ব্লাড গ্রুপিং করে আমরা ডেটাবেস করছি, এবং ওইখানে আবার ইনস্ট্যান্টলি আপনার ব্লাড ডোনেশনও হচ্ছে। তো যখনই আপনার ব্লাড দরকার হচ্ছে, আমরা ওই ব্লাডটা সেখান থেকে আসলে পেতে পারবো। ইফতি, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আপনি বলছিলেন, আর কি আছে? আর যে আছে সেটা হচ্ছে যে আপনি আসলে আমাদের যেহেতু গুড গভর্নেন্সের বিষয়, সো আপনি একটা প্রশ্ন করেছিলেন আমাকে যে কেউ উত্তর না দিলে কি হবে। সো আমরা যদি উত্তর না দেয়, সেই প্রশ্নটা আমরা আমাদের সাইটে আপ করব। সো সে জনপ্রতিনিধি পরে, কারণ এটা তো একটা জনপ্রতিনিধির জবাবদিহিতা করার জন্য আসলে নিশ্চিত প্রেশারাইজ করা, যে যাতে জনগণের সঙ্গে সে কানেক্টেড হয়। আর একটা জিনিস হচ্ছে যে আপনি বলেছিলাম আপনাকে এই যে কানেক্টিভিটির, আপনি ধরেন সে আজকে মাননীয় আইসিটি মিনিস্টার বলেছেন সবার হাতে একটা স্মার্টফোন আছে। সো আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া এত পাওয়ারফুল এখন যে আপনি কোন একটা ক্রাইম হলে আপনি কিন্তু সেটা সোশ্যাল মিডিয়াতে দিলে আপনি দেখেন সেটা মিডিয়া না জানলেও সোশ্যাল মিডিয়ার কারণে আজকে মিডিয়া রিঅ্যাকশন অনেক বেশি। হাসিব, আপনার কাছে যেতে চাই যে আপনি বলছিলেন যে অনেক সমস্যার কথা, সেই জায়গা থেকে উত্তরণের জন্য আপনারা কি করছেন? উত্তরণের জন্য যেটা আমরা মানে আমাদের মানে মূল ফোকাসটা কিন্তু জনগণের সাথে জনপ্রতিনিধির একটা সহজ সম্পর্ক তৈরি করা। তো এখানে যেটা কি যে আপনি জনপ্রতিনিধি এখানে যদি অবস্থান করেন, মানে এই যে উপর নিচের একটা ব্যাপার, এই দুইটাকে এক করা, কানেক্ট করা, এদের মধ্যে কানেক্টিভিটি বাড়ানো, এটাই কিন্তু মূলত আমাদের কাজ। তো আমার এমপি কি করছে আপনাকে একটু বলি, মানে 2 লাইনে। তো যেটা হচ্ছে যে এখন আমাদের শুধু ঢাকা কেন্দ্রিক, আমাদের ঢাকায় একটা অফিস আছে, আমরা যেটা ভবিষ্যতে মানে খুব তাড়াতাড়ি আমরা প্রতিটি বিভাগে আমাদের একটা করে অফিস, এটা একটা ব্যাপার। আর এখন শুধু আমার এমপি, আমরা একদম গ্রাম পর্যন্ত যেতে চাই, এরপরে আমার চেয়ারম্যান, আমার মেয়র, এটা একটা ব্যাপার। আরেকটা যেটা যে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি একটা টক শোর আয়োজন করতে যাচ্ছি, একটা টিভি চ্যানেলের সঙ্গে অলরেডি আমাদের কথাবার্তা হয়েছে। তো ওখানে সাবেক এমপি, বর্তমান এমপি এবং সম্ভাব্য এমপি আমরা 3 জনকেই ডাকবো। ওখানে উনি জনগণকে কিভাবে সার্ভ করবেন, সামনের দিনে কি আসার কথা শোনাবেন, উনি যদি ব্যর্থ হয়ে থাকেন কেন ব্যর্থ ছিলেন,
বা এখান থেকে উনি কিভাবে উত্তরণ ঘটাবেন বা জনগণের জন্য কি করবেন, এই ব্যাপারগুলো কিন্তু সামনে আসবে। তো যে যুদ্ধটা আমাদের ছিল, যে একটা ভীতি জনপ্রতিনিধিদের মধ্যে থাকে সবসময় যে তার নেগেটিভ ব্যাপারগুলো বেশি বেশি আসছে কিনা, কিন্তু যখন সেগুলো সম্ভাবনার কথা, স্বপ্নের কথা বলার সুযোগ পাবে তার জনগণকে, তো স্বাভাবিকভাবে এই ভীতিটা কিন্তু দূর হবে। এবং আমরা যেটা চাচ্ছি একটা কানেক্টিভিটি, যে সবাই একটা প্ল্যাটফর্মে যোগ হওয়া, একটা অনলাইন প্ল্যাটফর্ম। কারণ কি এখন সবার হাতে একটা স্মার্টফোন একজনের হাতে, মানে সে কিন্তু সে সাংবাদিক, সে বিচারক, সে এখন আমরা সবাই মানে একদম সেকেন্ডের মধ্যে একটা ক্লিকে আপনি যখন একটা ভুলভাল তথ্য কাউকে দিতে পারছেন না, কারণ গুগল এমন একটা জিনিস, একটা ক্লিক করে আপনি কিন্তু সঠিক তথ্যটা পাচ্ছেন। তো এই জিনিসটার উপরই ফোকাস করা, যে আমাদের ইয়াং যে ভোটার এদেরকে টার্গেট করে মূলত আমরা আগাচ্ছি। আচ্ছা, আমরা আবারও ফিরবো, আবার একটি বিরতির সময় হয়ে গেছে আমি মাঝপথে। আপনি মোটামুটি এখন সারা বাংলাদেশের তরুণদের কাছে কিন্তু খুব পরিচিত এই ধরনের অনলাইনের মাধ্যমে ইনোভেটিভ বেশ কিছু উদ্যোগের জন্য। সারা দেশে যে তালের চারার উপরের একটি প্রায় 1 লাখ তালের চারা বোধের উপর উদ্যোগ ছিল, 1 লাখ মানে 2,500-এর কথা ছিল, আমার বরাদ্দ এসেছিল, আমরা ভাবলাম একটা শূন্য বাড়িয়ে দিই, এরপর আরেকটা, যখন আরেকটা শূন্য বাড়ালাম সংখ্যাটা দাঁড়ালো 2.5 লাখ। তারপরে ভাবলাম যে 2.5 লাখ হবে কিনা, স্কুলের বাচ্চাদের কাছে গিয়েছি, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, 15 দিনের মধ্যে 4 লাখ টাকা সংগ্রহ। আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি, তাল গাছ লাগানোর উদ্দেশ্যটা ছিল যেসব এলাকায় বজ্রপাত হয়, বজ্রপাত হলে যাতে তাল গাছের উপরে এসে আঘাত করে সাধারণ মানুষের ঘর বাড়ি অথবা প্রাণ যাতে হানি না হয়। জি জি জি। আচ্ছা, তা আমাদের এই যে 4 লাখ তালের চারা আমরা লাগিয়েছি, আসলে এটা আমাদের সাফল্য ছিল না। সাফল্য ছিল যে একদম তরুণ প্রজন্মকে ইনভলভ করা এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আমরা ইনভলভ করতে পেরেছি। এবং তাতে যেটা হয়েছে যে এখন কিন্তু অভয়নগর একটা মডেল এই কারণে বলি আমি, যে আমি নিজে মডেল বলে তো হচ্ছে না, কিন্তু আমার এটা কিন্তু রেপ্লিকেট হয়েছে। যেমন আমরা যে খাল পরিষ্কার করলাম, এরপরে মহেশপুরের ইউনো স্যার একই পদ্ধতিতে খাল পরিষ্কার করেছেন। তারপরে তালের চারা লাগানোর কথা যদি বলি, এটা কিন্তু টাঙ্গাইলে রেপ্লিকেট করা হয়েছে আমাদের পরপরই। তা আমরা যেটা দেখতে পেয়েছি যে আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে যতটা সহজে রিচ করা যায়, হয়তোবা বৃদ্ধদের টার্গেট করতে পারবো না, কিন্তু তরুণ প্রজন্মকে। আপনি কিন্তু থামিয়ে দিই, এবং সেই সাথে আরো বলি যে আমি আপনার কার্যক্রম যতটুকু দেখেছি, আপনি একটা লাইব্রেরি তৈরি করেছিলেন, এখানে সব বয়সের মানুষ যে পড়তে পারে, মুক্তিযোদ্ধাদের জন্য কিছু প্রকল্প ছিল, এই সবকিছু আসলে ইনোভেটিভ, এবং আমরা চাইবো যে সরকারি কর্মকর্তারা এইসব কাজে এগিয়ে আসুক। অনেক হাসি আপনার কাছে যেতে চাই যে আপনি বলছিলেন যে আপনাদের অনেক ইয়াংরা কাজ করে, যাদেরকে আপনারা বলেন অ্যাম্বাসেডর। সারা দেশে আপনারা কতজন এরকম কাজ করছেন? আমাদের সাথে ইতিমধ্যে 160 প্লাস অ্যাম্বাসেডর যুক্ত আছে। এর বাইরে 6000 স্বেচ্ছাসেবক যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। এর বাইরে মানে আমার এমপির যে টিমটা, প্রতিষ্ঠাতা সদস্য 21 জন, এরা সবাই ইয়াং এবং মোটামুটি বলা যেতে পারে এরা অনলাইনে খুব সরব, প্রগতিশীল এবং বিজ্ঞান মনস্ক, সমাজ সচেতন। এই টাইপের। আপনারা যুক্ত হলেন কিভাবে এই প্রকল্পের সাথে? এটার পিছনে একটা গল্প আছে। আমাদের চেয়ারম্যান সুশান্ত দাশগুপ্ত, তো এই আমার এমপি ব্যাপারটা ওনার ড্রিম চাইল্ড। তো আমরা যে 21 জনের কথা বলছি, যে প্রতিষ্ঠাতা সদস্য, আমরা মোটামুটি অনলাইনে খুব কানেক্টিভ, মানে একজন আরেকজনের সঙ্গে। তো দাদা একদিন শেয়ার করলেন যে এরকম কিছু চিন্তা করছি, করা যায় কিনা, তোমাদের কি আইডিয়া বা কি মনে করছো, যেটা বাংলাদেশে এটা চলবে কিনা বা মানুষ কিভাবে নিবে, কারণ এখানে পেছনে কথা বলার মানুষ বেশি, বা নতুন কিছু আমরা সহজে নিতে পারি না। তো এখান থেকে আমরা বললাম যে দাদা আমরা অনেক চ্যালেঞ্জ তো নিচ্ছি, যেমন আমি নিজে যখন একটা অনলাইন শুরু করি, তো ওটা খুব অবশ্যই চ্যালেঞ্জ ছিল। ওই চ্যালেঞ্জের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুরোটাই সময় খুব সংক্ষিপ্ত। আমি জি স্যারের কাছে 1 মিনিটে জানতে চাই যে অনেক কিছুই তো করার ছিল, কিন্তু কেন ব্লাডম্যান করলেন? আচ্ছা, আমাকে সবাই একটা অ্যান্সার দেন। আপনি কি চাইলে সুপারম্যান হতে পারবেন, স্পাইডারম্যান হতে পারবেন, বাট আপনি কিন্তু সহজে ব্লাডম্যান হতে পারবেন। মানে একটা মানুষকে আপনি যদি মনে করেন যে তার জন্য কিছু করবেন, ব্লাড দিয়ে তার জীবন রক্ষা করার চেয়ে মহৎ, এর চেয়ে আর মহৎ কি হতে পারে? যে আপনি একজন মানুষকে ব্লাড দিচ্ছেন, দিয়ে তার জীবন আপনি সুপার হিরো হিসেবে থাকতেছেন, এর চেয়ে মহৎ আমি আর কিছু দেখি না। তো আমাদের আসলে ব্লাড ডোনেশনের পাশাপাশি আমাদের অনেক কার্যক্রম আছে। আমি যেমন বলেছিলাম, যেমন আমাদের ডক্টর মঞ্জুর একটা টিমকে লিড দিচ্ছেন, ডাক্তারদের আমাদের যে ইউনিট, তা আমরা বিভিন্ন জায়গাতে যেখানে আপনার সুচিকিৎসা পায় না, সেখানে আমরা যাই, ব্লাড দিই। আর শেষমেশ আমি একটা কথা বলবো, যে আসলে হিউম্যান প্লাস ইউনিটি, মানে মানুষের যখন ইউনিটি হয় তখন অনেক বড় বড় সমস্যা কিন্তু আমরা সলভ করতে পারি। তা আমরা আসলে সবাইকে আমাদের সাথে ইউনাইটেড হওয়ার জন্য চাইবো যে সাধারণ মানুষ এসব কাজে এগিয়ে আসবে। আমি শেষ করতে চাই আপনাকে দিয়ে যে তরুণদের মাঝে সম্ভাবনা কেমন দেখেন? সাধারণ মানুষের সাথেই যেহেতু আপনারা কাজ করছেন, তরুণদের মধ্যে সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ আপনি যদি বলেন, তরুণরাই আমাদের
সামনে মানে ওরা আমাদের ভবিষ্যৎ। সো তরুণ সমাজকে উচিত মানে তরুণ সমাজের প্রতি আমার মানে আহ্বান হচ্ছে যে তারা গুড গভর্নেন্সে কাজ করুক, ভালো ভালো কাজ করুক এবং মানুষের জন্য কাজ করুক, কারণ আপনি একটা জেনারেশন তো চলে যাবে। আমরাও চাইবো যে তরুণ প্রজন্ম আসলে ভালো কাজের মধ্যে তরুণদের বিভিন্ন জায়গায় যেমন মাদক, সন্ত্রাস, জায়গাগুলি যদি এরকম ইনোভেটিভ কাজে যদি তারা এগিয়ে আসে তাহলে নিঃসন্দেহে বাংলাদেশটা আরো সুন্দর হবে। আশার বাংলাদেশ আজকে আমরা এই আশাবাদটা দিয়ে শেষ করতে চাই। এই ছিল আজকের আশার বাংলাদেশে।